শেখ হাসিনা বারবার বলছিলেন যে আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলনের পেছনে ভর করেছে বিএনপি এবং জামায়াত। আর তাদেরকে সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে, মানে ফ্রন্ট লাইনে দাঁড়া করাইয়া পেছনে তারাই আসলে সরকার পতনের নীল নকশা করছে। গোয়েন্দা তথ্যগুলো এমন ছিল, বাট ওই মুহূর্তে এই কথাগুলোতে হিতে বিপরীত হয়েছে, আন্দোলন বেগবান হয়েছে। কিন্তু আজকের দিনে এসে যেই তথ্যগুলো সামনে আসছে তার মানে কথাগুলো সত্যিই ছিল। আর আজকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল তারাও তাদের সংখ্যা প্রকাশ করছে, তাদের কতজন মারা গেছে, এই আন্দোলনকে তারা কে কীভাবে ভাইব্রেশন করেছে। আর এই যে পেছন থেকে কেন তারা খেলাটা খেললো, কারণ হচ্ছে সোজা হিসাব, তাদেরকে ফ্রন্ট লাইনে কিন্তু আওয়ামী লীগ সরকার খেলতে দেয় নাই। তারা মিটিং মিছিল করতে পারে নাই। দুইজন দাড়িওয়ালা মানুষ একসাথে বসে এক কাপ চা খেলে সরকার কিন্তু ধরে নিয়ে গেছে। পাঁচজন বোরকওয়ালা মহিলা এক জায়গায় বসলে শিবির সন্দেহে তুলে নিয়ে গেছে। এটি হচ্ছে রাজনীতি। যখন আপনি সোজা লাইনে হাঁটতে দিবেন না, মানুষ কিন্তু হাঁটবে, তবে সেই লাইনটা হবে বাঁকা। আর সেই বাঁকা লাইনেই জামায়াতের নেতৃত্বে, তার মানে বোঝা যাচ্ছে কি আজকে সমন্বয়করা যে বিবৃতি দিয়েছেন বা আমরা যাদের এখন একে একে পরিচয় পাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে যে টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির। ছাত্র দলের ভূমিকার কথা আমরা এখনও শুনতে পাচ্ছি না, তবে সাধারণ ছাত্রদের মধ্যে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু পরিচালনা টোটালি মাস্টার প্ল্যান যেটা ছিল 9 দফা, যেটা থেকে ঠাস করে আবার 1 দফায় নামছিল, এই প্ল্যানটা কিভাবে হয়েছে। একজন সমন্বয়কের ছবি ভাইরাল হয়েছে, সায়েম সাদিক, হ্যাঁ সবাই দেখেছেন। তিনি দাবি করা হচ্ছে যে তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি। ছবিতে দেখছেন যে আন্দোলনের প্রথম থেকে বিভিন্ন সময় যখন আলোচনা হয়েছে তখন পর্যন্ত আসলে জানার সুযোগ ছিল না তিনি শিবিরের নেতা, যার কারণে সমন্বয়কদের ফ্রন্ট লাইনে বৈশা তিনি লিড করছেন। আর পেছন থেকে 9 দফা দাবিটাকে তারা এখানে বাস্তবায়ন করেছেন। শিবির সেক্রেটারির সাথে আলোচনা করেই 9 দফা দাবি তৈরি করা হয়েছে। আর এই তথ্যকে দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক, যিনি আব্দুল কাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত 9 দফা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আব্দুল কাদের, যে কিভাবে ঘোষণা করা হয়েছিল এই ব্যাপারে তিনি একটা দীর্ঘ বক্তব্য দিয়েছেন। আমরা শর্টে যদি দেখি, তার বক্তব্য হচ্ছে যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু 16 তারিখ আবু সাইদ সহ যখন 6 জন শহীদ হয়, তখন ওই দিন রাত 12টায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করেছিলাম। মিটিংয়ে প্রথম এজেন্ডায় ছিল যে 6 জন শহীদ হলেন, এই 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তখন সবাই বলে উঠল 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ হলো, তখন সেখানে নানান দাবি দাওয়া উঠে আসলো। তো দাবি দাওয়া উঠে আসার পরে আপনার আমরা আলোচনার আহ্বানকে, এখানে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান আসছিল, আমরা এগুলোতে মানলাম না। পরবর্তী সময় কিভাবে আসলে কাজটা করা যায় আমরা এটা নিয়ে কথাবার্তা বলছিলাম। তখন থেকে আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী অবস্থান নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নেই। পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে যে যেই দাবিগুলো ফাইনাল করব, তো দাবিগুলোর মধ্যে তারা 9টা দফা নিয়ে আসছিল। এর মধ্যে ইন্টারনেট বন্ধ হইল। আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই ডেকে নিয়ে এবং এক লোকের সাথে মিট করিয়ে দিয়ে পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সাথে যোগাযোগ হয়। পরবর্তীতে তিনি জানতে পারি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন। তার মানে নাহিদ হচ্ছে এখন উপদেষ্টা। টোটাল এই সার্কেলটার ব্যাকগ্রাউন্ডে শিবিরই ছিল, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সাথে ওইভাবে যোগাযোগ হয়নি। তো যাত্রাবাড়ি এলাকায় যখন আমরা আন্দোলন করছিলাম, তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে, এত শহীদের রক্তের সাথে তারা বেইমানি করছে, আন্দোলন শেষ হয়ে যাবে। আপনাদের খেয়াল থাকার কথা, মাঝখানে একটা টিম সরকারের সাথে কিন্তু গেছিল বৈঠক করতে গণভবনে, সম্ভবত ওই টিমটার কথাই বলছে। তারপরে তারা বলল যে তারা মঙ্গলবার একটা মিটিং করলো। আন্দোলন চালিয়ে নেওয়ার মতন মাঠে কোনো সিনিয়র নেই। আসিফ নাহিদ তখন ঘুম ছিল। আমি 7-5 না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেই। ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হন, আমার চোখের সামনে ঘটছিল, আমি দেখেছিলাম সবকিছু। তো সবকিছু মিলিয়ে তখন আমরা সিদ্ধান্ত নেই 4-5 বছর ক্যাম্পাসের ছাত্রলীগ ফেসিবাদের দীর্ঘ একটা লম্বা বক্তব্য দিয়েছে। তো কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে ফোন দিলেন, বললেন কিছু দাবি দেওয়া খসড়াকারে করছি, তোমার সাথে আলোচনা করি। আমরাও যেহেতু আগে আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেখানে তখন ওনার সাথে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয়েছিল সেই 9 দফা। তিনি একে একে কিছু দাবি বললেন, যেগুলো খুব কমন ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সাথে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, ভিসির পদত্যাগ। তো এরপরে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এটা আমি মানি নাই। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো।
মানে শিবিরের সেক্রেটারি বলছেন। তো এখন কি আসলে বাংলাদেশে ছাত্ররা যদি বন্ধের পক্ষে শিবিরের অবস্থান আছে কিনা আমি জানি না, নাকি এটা তৎকালীন সময় ছাত্রলীগকে ঠেকানোর জন্য বলা হয়েছিল। তো এখানে অনেক আলোচনা হয়েছে। তো এই হলো 9 দফা তৈরির পেছনের গল্প। তবে 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির, নেট ছিল না। তো সশরীরে শিবিরের নেতাকর্মীরা এখানে যথেষ্ট এফোর্ট দিয়েছেন। তো বুঝতেই পারছেন যে আন্দোলনটা নিয়ে এত কথা হয়েছে, এখন আমরা দেখছি বিএনপির 400 কতজন মারা গেছে। তবে এই সমন্বয়কদের টোটাল গল্পে ছাত্র দলের কোনো কেন্দ্রীয় লিডার অথবা সামহাও যারা বড় নেতৃত্ব আছেন তাদের কিন্তু কোনো অস্তিত্বের গল্প নেই। তার মানে শেখ হাসিনা ঠিকই ছিল। আর এই দোষটা কেন হইল? রাজনীতি এবার সোজা লাইনে হোক বেকা লাইনে হোক, জয় পরাজয় এই জিনিসটা রাজনীতির মাঝে ভ্যালু রাখে। বাপ রে বাপ, সমন্বয়করা কি খেলা দেখাইলো। আসসালামু আলাইকুম।